পুজো দেখতে দেখতে এসেই গেল। পুজো মানে কি বলুন তো, দুর্গা পুজো বাঙালির আমরা বলি শ্রেষ্ঠ মহোৎসব। আর পুজো বলতে পুজোর সাথে সাথে যে ওয়ার্ড গুলো তার ঘেঁষাঘেঁষি পাশাপাশি আসে, সেগুলো হচ্ছে পুজোর আড্ডা। মানে এটা যেন সমসাময়িক একটা পরিপূরক। পুজো মানে আড্ডা হবে না, আর আড্ডা মানে পুজো হবে না, এটা যেন হতে পারে না। তো বাঙালি বরাবরই আড্ডা প্রেমী মানুষ, তার সাথে যদি আবার দুর্গাপুজোর আড্ডা হয় তাহলে তো কিছু বলারই থাকে না। দুর্গাপুজোর আড্ডাটা কিন্তু এখানে সেখানে হচ্ছে না। হ্যাঁ, আজকে আমি দুর্গাপুজোর আড্ডায় আছি বড় কলকাতার টিভির প্ল্যাটফর্ম। আপনি ভাবছেন আপনি কি করে আসবেন? আসতেই পারেন, খুব সহজ উপায়। স্ক্রিনে দেওয়া নাম্বারে জাস্ট একটা ফোন করতে হবে, ফোন করুন আর চলে আসুন বড় কলকাতা টিভির পুজোর আড্ডায়। সঙ্গে থাকবো আমি আপনার সাথে আড্ডা মারার জন্য। গরম গরম কফি এবং আমাদের বিভিন্ন ছোটবেলার এখনের স্মৃতি সবকিছু নিয়ে হবে পুজোর আড্ডা। আজকে পুজোর আড্ডায় সেরকমই আমি একজন মানুষকে পেয়েছি, যার সাথে আলাপ করে আমি তো ভীষণ রকম শিওর আপনারাও বলবেন, আমার সাথে সহমত হবেন যে আপনারাও খুব খুশি হয়েছেন। আজকে পুজোর আড্ডায় আমার সাথে আছেন ইমরান আলম। নমস্কার। আমরা আজকে ইমরানদার কাছ থেকে জানবো। দেখুন, আমরা বরাবরই একটা কথার ভীষণ ছোটবেলা থেকে অভ্যস্ত হয়ে আছি শুনে, যে ধর্ম যার যার, উৎসব সবার। তো উৎসব যখন সবার, তখন উৎসবে আনন্দ করতে মানা তো কারোর নেই, এবং আমরা সব উৎসবকে সবাই মিলে মনে হয় যেন ভাগাভাগি করে নিই। তো ইমরানদা, তুমি আমাকে বলো একটু যে তোমার পুজোর প্রথম অনুভূতি বলবো, অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স বলবো না, তোমার পুজো বলতে তোমার মধ্যে প্রথম কি মনে আসে? পুজো কথাটা শুনলে তোমার মনে প্রথম কি আসে? হইচই, আড্ডা, পুরনো কিছু স্মৃতি যেগুলো ভীষণ জড়িত জীবনের সাথে। পুজো শুনলে পুজোটা শোনা মাত্রই মনে আপনার কি অনুভূতি আসে? অভিজ্ঞতা বলবো না, এক্সপিরিয়েন্স বলবো না, অনুভূতি কিছু একটা হয়তো। তো সেই পুজো শুনলে কোন কথাটা প্রথম মনে আসে? প্রথমত মনে আসে একদম ছোটবেলার কথা। আচ্ছা। যখন পাড়ায় পুজো হতো, সবাই বন্ধুরা একসাথে গিয়ে ওই পুজো মণ্ডপে একসাথে থাকা, আড্ডা দেওয়া। আর তারপরে তার সঙ্গে আরো অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে। আস্তে আস্তে যত বড় হয়েছি তত স্মৃতি আরো গভীর হয়েছে, আরো বেড়েছে। নতুন নতুন মানুষের সাথে আলাপ হয়েছে, নতুন নতুন জায়গায় গিয়েছি, পুজোটাকে এক্সপ্লোর করেছি। কিন্তু সেই ছোটবেলাটা যেভাবে এক্সপ্লোর করেছিলাম সেটা এখন হয়তো মনে আর পারি না করতে। সেই অনুভূতিটা টোটালি একটা আলাদা। ছোটবেলার পুজো মানেই আমাদের হচ্ছে সেই ক্যাপ ফাটানো বন্দুক দিয়ে, তো তারপরে প্যান্ডেলে ভীষণ রকম বক্সে নতুন নতুন হিন্দি গান শোনা, যেগুলো হয়তো তখন বাড়িতে শোনা অ্যালাউ ছিল না। তো সেইগুলো মানে ভীষণ রকম ভাবে মনে আসে। তো সেই স্মৃতিগুলো তুমি বলছো তোমার মানে এত ঘন ঘন মনে আসার কারণটা কি? স্মৃতি তো সবারই মনে আসে, সেটা তো খুব স্বাভাবিক ব্যাপার। তুমি এখন কি করছো ইমরানদা, আগে বলো। বর্তমানে আমি এক জায়গায় সার্ভিস করি। আচ্ছা। তো কোম্পানি চাকরি করো মানে তো ভীষণ ব্যস্ত জীবন তোমার। অবশ্যই খুবই ব্যস্ত থাকি। তো ওই ব্যস্ততার জীবনের মধ্যেও একটু সময় বার করতে পারি নিজের জন্য, মানে ওটা চেষ্টা করি আর করে নিই, কেন ওটা একটা আশা নিয়ে রেখেছি। এটা প্রভাবই আছে, দেয়ার ইজ উইল আর দেয়ার ইজ আ ওয়ে। ইচ্ছে থাকলে উপায় তো হবেই। তোমার মধ্যে সেই ইচ্ছেটা পুজোর মধ্যে থাকে। তো এখন পুজো কিভাবে কাটাও? এখন পুজো বলতে যেহেতু বয়স তো মোটামুটি ভালোই হয়েছে, যাই হোক, বন্ধু বান্ধবের সাথেও বেরোই, একদিন কোথাও একটু কোনো প্যান্ডেল এক্সপ্লোর করলাম, কোথাও একটু আড্ডা দিলাম। প্যান্ডেল হপিং করো তাহলে? হ্যাঁ, করি। সেটা মানে আগের মতো তো নয়, তবে একদিন এবারে কলেজের বন্ধু আলাদা, পাড়ার বন্ধু আলাদা, হ্যাঁ, ছোটবেলার বন্ধু আলাদা, তো সব ওই আলাদা আলাদা করে এক একটা করে দিন ঠিক করে নি যে আজকে তার সাথে বেরোবো, কালকে তার সাথে বেরোবো। কারোর মনে দুঃখ দেওয়া যাবে না। সেদিকে রুটটাও ঠিক থাকে যে আজকে নর্থটা পাড়ার বন্ধুদের সাথে, সাউথটা ওই বন্ধুদের সাথে। চেষ্টা করি যতটা পারি কাছাকাছির মধ্যে থাকা, যাতে গিয়ে আবার হয়তো সেই পাড়ার পুজো মণ্ডপে গিয়ে একটু বসতে পারি, একটু সবার সাথে। যদি কেন এখন তো বর্তমানে সবাই তার মানে কর্মব্যস্তর মধ্যে এখন পড়ে গেছে, তো হয়তো পুজোর মধ্যে অনেকে থাকে না। পুজোয় অনেক জায়গায় অনেক কোম্পানি এখন শুধু শুনি অষ্টমী, নবমী আর দশমী ছুটি দিয়েছে, কেউ শুধু দশমী ছুটি দিয়েছে। আমি ওই জন্য শুনেই বললাম যে চাকরি মানেই তো একটা ভীষণ মানে বিশাল আকার একটা ভয়ঙ্কর টাইপের ব্যস্ততা। সেখান থেকে পুজো, প্যান্ডেল হপিং এখনো করো মানে তোমার মধ্যে সেই এনথুজিয়াজমটা রয়েছে, যেটা দিয়ে
এবং তোমার শুধু তোমার না, তোমার তুমি আছো বলেই পাশাপাশি তোমার বন্ধু বান্ধব, তোমার আশেপাশের লোকজনেরা তারা তোমাকে জড়িয়ে রয়েছে, তাদেরও তোমার জন্য টিভি দেখা বা প্যান্ডেল হপিং, ঠাকুর দেখাটা টিভিতে বেশি হয় নাকি প্যান্ডেলে গিয়ে বেশি হয়? না, স্বাভাবিকভাবে প্যান্ডেলে গিয়েই বেশি দেখা হয়। আচ্ছা। আর পুজো মানে আর একটা বিশাল বড় একটা অভিজ্ঞতা, যে যা একটা বয়সকালে হয়, মানে পুজোয় ঠাকুর দেখতে বেরো না মেয়ে দেখতে বেরো, কোনটা? এটা একদমই না, পুজোয় ঠাকুর দেখতে বেরোই। তবে গার্লফ্রেন্ড তো সবার জীবনেই থাকে, হ্যাঁ, তো আমারও ছিল। তো পুজো মানে সেই আরেকটা অনুভূতিও বলতে পারে। আচ্ছা, সেই গার্লফ্রেন্ডকে প্রেম ব্যর্থ হয়েছে, মা দুর্গা এতটা ওকে অভিমানী করে তুলেছে যে পুজোর প্রেম ব্যর্থ। প্রেমটা কি পুজোর প্যান্ডেল থেকে শুরু হয়েছিল? জীবনে একবার ব্যর্থ হতে পারি, দুবার ব্যর্থ হতে পারি, কিন্তু আমার মনে হয় না তিনবারের মাথায় কেউ ব্যর্থ হয়। কেন, উপরালা বলেও কেউ আছে। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। ঠিক একদিন না একদিন তো কথা শুনবে, আজ না শুনুক তো কাল শুনবে। তো আমার কপালে হয়তো সেটাই লেখা ছিল। তো দুবার না হোক, 2 বছরের মাথায় না হোক, 3 বছরের মাথায় তো শুনেছে। আচ্ছা, মানে সেটা কি এখন মানে তোমার সাথে রয়েছে? অবশ্যই, ও এখন আমার স্ত্রী। বাহ, মানে আমি আরেকটু হলে আমার নিজের কান্না পাচ্ছিল শুনে আর কি, যে পরপর দুটো প্রেম ব্যর্থ, তারপর 3 নম্বর প্রেমও যদি বলে ব্যর্থ, তো তাহলে মা দুর্গাকে কি বলা যায় আর কি, আমি নিজেই ভয় পাচ্ছিলাম। তো এখন স্ত্রী জানে প্রথম প্রেমিকা? বা সবই জানে, সবকিছুই জানে। কেন, ওর কাছ থেকে আমার কিছু লুকানোর নেই। বেশ, সে যখন জানতে পারে তাহলে আমাদেরও অধিকার আছে জানার। এবার বলো, প্রথম প্রেম কি পুজোর প্যান্ডেল থেকে শুরু হয়েছিল? প্রথম প্রেম শুরু হয়েছিল, হ্যাঁ বলতে পারেন, পুজোর প্যান্ডেল থেকে। ওটা আমার পাড়ারই একটা আচ্ছা মেয়ে ছিল। যাই হোক, ভবিষ্যতে তারও বিয়ে হয়ে গেছে। না, সে হয়ে যাক, তার খবর এখন আর তোমার না রাখলেও চলবে। তুমি নিজে তোমার অর্ধাঙ্গিনীর খবর রাখো। কিন্তু আমি বলছি সেই সময়ে দুর্গাপুজোটা কিরম ভাবে কাটতো, মানে সেই সময়? খুব ভালো লাগতো, মানে ওই যে প্যান্ডেলে গিয়ে, যেটা আমরা সবাই জানি, লাভ এট ফার্স্ট সাইট, মানে যখন আস্তে আস্তে ছোট থেকে বড় হচ্ছি, মনের মধ্যে যে অনুভূতিটা, যে কাউকে দেখে যেন মন যেন একদম বিচলিত হয়ে গেল হঠাৎ করে। যে তখন তো তুমি চাকরি বাকরি করতে না, তখন তো স্কুলে পড়ি। স্কুলে পড়ি, তখন হয়তো ক্লাস 7 বা 8। তখন ফুল ফুটুক না ফুটুক সারা বছরই বসন্ত। ওই 7-8 এর যে একটা প্রেম বা একটা শুরু, জীবনের শুরু, হাতে ঘড়ি বলা যেতে পারে। তো সেই অনুভূতিটা অনেকটাই আলাদা। ওটা অনেকটাই আলাদা। আমাদের যেমন একদম ছোটবেলায় কেক মানে ক্যাপ ফাটানোর অনুভূতি, সেরকম ক্লাস 7, 8, 9 এর প্রেমটা, টিনেজের প্রেমটা হচ্ছে একদম না ভোলা অনুভূতি আর কি, ওটা তো থাকবেই। তোমার আর একটা জিনিস আমি যেটুকু জানি, যে তুমি তো একটা জায়গায় চাকরি করছো, তো তোমার এত কর্মব্যস্ত জীবন, তার সাথে তোমার একটা প্যাশন আছে। হ্যাঁ, আছে। তো সেটা কি আমি বলবো না তুমি নিজে বলবে? আমি বলছি, ভীষণ রকম ভালো গান গায়, এবং আমি যে চ্যানেলটাতে বসে রয়েছি বড় কলকাতা, যেখানে আপনাকে আসতে আমি কিছুক্ষণ আগে আমন্ত্রণ জানালাম যে আমার সাথে আড্ডা দিতে হলে চলে আসুন, একদম একটা ফোন করুন, তারপরেই মহাশ্বেতা সঙ্গে 1 কাপ কফি এবং চা, আড্ডা জমে যাবে একদম। মানে আমি রয়েছি আপনাদের অপেক্ষাতে। সেখানে আমি যখন যার সাথে আড্ডা দিই, তখন কিছুটা তো তার সম্বন্ধে মানে আমার বন্ধু হতে গেলে তবেই না সে আড্ডা দিতে পারবে। যেই ওই চেয়ারটাতে বসে সেই খুব তাড়াতাড়ি আমার বন্ধু হয়ে যায়। সেই সূত্রে বলছি, 2 দিন আগেই বড় কলকাতার একটা উৎসব হয়ে গেল, সেটাও একটা বিশাল বড় উৎসব, মহোৎসবই বলা যায়। সেখানে স্টেজ কাঁপিয়ে একদম দাপিয়ে গান গেয়েছে। তো আজকে কি মনে হয় একটু টিজার আমরা শুনি? সেদিনকে 4 ঘন্টা 3 ঘন্টা যারা শুনতে পারেনি তাদের জন্য একটা গানটা কিন্তু ওনার প্যাশন, হ্যাঁ, প্রফেশন না। প্রফেশনালি উনি একজন একটা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের সার্ভিস আমি করি, সার্ভিস উনি করেন। গানটা কিন্তু প্যাশন। তো যেটা প্যাশন সেটাকে মানুষ খুব যত্ন করে বাঁচিয়ে রাখে। প্রফেশন না তো ঘাড় ধরে করিয়ে নেওয়া আমাদের ক্ষেত্রেও যা হয়। প্রফেশন ইজ দ্যাট যে ইউ হ্যাভ টু ডু, তোমাকে করতেই হবে। বাট প্যাশন ইজ নট দ্যাট। প্যাশন মানে হচ্ছে আমি খুব যত্ন করে সেটাকে বাঁচিয়ে রেখেছি। তো খুব যত্ন করে বাঁচিয়ে রাখা তোমার সেই প্রথম প্রাক্তনের জন্য একটা গান যদি আমাদের শোনাও। ছোট্ট একটা গান শোনাচ্ছি তাহলে। তোমার সেই একদম প্যান্ডেলে যে প্রথম দেখা প্রাক্তন ছিল তাকে মনে করে। আমি আমার বন্ধুত্বের দাবি নিয়ে তোমার কাছে পরে গান শুনবো, এখন প্রথম প্রাক্তনের জন্য একটা গান।
बड़े अच्छे लगते हैं, बड़े अच्छे लगते हैं, ये धरती ये नदियाँ ये रहना और तुम, बड़े अच्छे लगते हैं, ये धरती ये नदियाँ ये रहना और तुम, ओ माझी रे जइयो पिया के घर, तुम इन सबको छोड़ के कैसे कल सुबह जाओगे, मेरे बाद इन्हें भी तो तुम याद बहुत आओगे, कल इन सबको छोड़ के कैसे तुम सुबह जाओगे, मेरे बाद इन्हें भी तो तुम याद बहुत आओगे, मगर सच्चे लगते हैं ये धरती ये नदियाँ ये रहना और तुम। অসম্ভব ভালো ফিউশন, এত ভালো ফিউশন, মানে সত্যি মানে এটা বোধহয় ইমরানদার দ্বারাই সম্ভব, আমার পক্ষে আর কোথাও আমি শুনেছি বলে আমার তো মনে পড়ে না। তো ইমরানদা এই সময়টা মানে এই যে পুজো কিছুদিন পরে নকিং দ্য ডোর, আর তো কয়েকটা দিন বাদেই পুজো আসছে, আমরা যে সময়টা ছোট ছিলাম, যে ক্যাপ হাঁটানোর কথা বলছিলাম, সেই সময়টায় যেরকম আমাদের একটা থ্রিল আসতো, যে পুজো পুজো একটা ফিলিং প্লাস একটা থ্রিলের ব্যাপার ছিল, যে এই দেখা হবে, মানে আমার মামা বাড়িতে একটা ছেলে থাকতো, সেও মামা বাড়িতে পুজোর সময়ই আসতো, এবং এই পুজোর প্রেম বলতে মামা বাড়িতে গেলে পুজোর সময় ওই ছেলেটিকে দেখতে পাবো, বা ছেলেটিও আসলে আমাকে দেখতে পাবে, এই ছিল পুজোর প্রেম আর কি। তো সেই থ্রিলিং সেই প্যাশন সেই এগুলো তো উঠে গেছে। এখনকার পুজোর লাইফটা কেরম কাটে? এখন তুমি কিভাবে পুজো কাটাও? এখন আগে যে মানে যেভাবে কাটাতাম এখন সেভাবে কাটাতে পারি না। হয়তো যদি ষষ্ঠী থেকে যদি ধরা যায়, ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত খুব জোর হলো হয়তো সময় করে দুদিন হয়তো বেরোই, ওই স্ত্রীকে নিয়ে একটু কোথাও গেলাম, আশেপাশে একটু ঘুরলাম, চলে এলাম, আর একদিনই রাখি বন্ধুদের সাথে, ওদের সাথে একটু আড্ডা পরিবেশ করলাম। তোমার কিরকম লাগে? মানে তখনকার পুজোর পরিবেশ আর এখনকার পুজোর পরিবেশের মধ্যে তুমি কোনো পার্থক্য পাও? অবশ্যই অনেক ফারাক পেয়েছি, অনেকই পার্থক্য পেয়েছি আমি দেখতে। আগের একটা অনুভূতি অনেক আলাদা ছিল, এখন অনুভূতি অনেক আলাদা, সেটা আপনি বলতে পারেন। আমি ছোট্ট একটা বলি, যদি কিছু ভুল হয় তো আমাকে ক্ষমা করবেন। বিশেষ করে আমি বলবো কালচারের দিক থেকে, আমাদের যে সংস্কৃতি আমাদের যা কালচার, সেটা হয়তো মানে সেটা ড্রেস পরা থেকে আরম্ভ করে বা সবকিছুর দিকেই যদি মানে আমরা এগিয়ে থাকি, তাহলে বলবো যে এখন হয়তো সেই জিনিসটা অনেকটাই ঠিক নয়। আগে যে আমরা কালচারটা কাটিয়েছি সেটা মনে আমার কাছে অনেকটাই বেটার ছিল। তো এখন যাই হোক, সবার চিন্তা ভাবনা তো সমান নয়, তো সেটা আমরা তো কাউকে জাজ করতে বসিনি, আমরা বসিনি অবশ্যই। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চলে যায়। কিন্তু কোথাও যেন একটা মনে হয় যে আগেকার এই, এখন তোমাকে বলি আমি, এখন অনেক থিমের পুজো, মানে যেগুলো টিভি চ্যানেল গুলো যেগুলো দেখায়, যে ডিভিশন গুলো, যে সাউথ কলকাতা ভার্সেস নর্থ কলকাতা, যে থিম না সাবেকি, তো কে কে করবে, তো সেখানে তোমার কি মনে হয়, তোমার কোনটা ভালো লাগে? মানে থিমের পুজো ভালো লাগে না একদম সেই সাবেকি এক চালার ঠাকুর ডাকের সাজ, সেই পুজোটা বেশি ভালো লাগে? সেটা খুব মানে খুব গভীর, মানে খুব কনফিউশন একটা প্রশ্নটা। তবে যাই হোক, যতদিন এগোচ্ছে আমরা যখন না কনফিউশনের কি রয়েছে, আমাকে যদি জিজ্ঞেস করা হয় ইলিশ ভালো লাগে না চিংড়ি ভালো লাগে, আমি বলি দুটোই ভালো লাগে। তো সেরকম আমার ক্ষেত্রেও সেটা একদমই ঠিকই।
সাবেকির একটা মজা আলাদা, আর থিম পুজোর একটা মজা আলাদা। দুটোই ভালো। এবারে মানে সাবেকির যে ওই যেটা আপনি এক্ষুনি বললেন যে একচালার ঠাকুরের যে সৌন্দর্য, যে রূপটা, সেটা কিন্তু ওই থিম পুজোর যে মানে প্রতিমার মধ্যে সেটা কিন্তু ফুটে ওঠে না। থিম পুজোর প্যান্ডেলটা খুব সুন্দর লাগে দেখতে, কিন্তু যদি বলেন যে ঠাকুর বা প্রতিমা, তাহলে আমি বলবো সাবেকি। অবশ্যই। এখন যেন কোথাও এসে একটা মানে সামাজিকতা, কি বলি বলুন তো, মানে এই যে বড় বড় ঠাকুরগুলো আগে তৈরি হতো, যা সাবেকিতে মানে পুজোয় ঠাকুরগুলো, তার সাথে থিমের পুজোয় তো অনেক মানুষ জড়িয়ে থাকে। একটা দুর্গাপুজো মানেই একটা বিশাল কর্মকাণ্ড এবং প্রচুর মানুষের রুজি রোজগার, কিন্তু কোথাও এখানে যেন একটা কর্পোরেটের ছোঁয়া চলে আসছে দিন দিন। এই আমাদের নস্টালজিয়াটা, যেটা বাঙালির ভাবাবেগকে ত্বরান্বিত করে, সেটা কিন্তু দিন দিন কমছে। এই কর্পোরেট লুক দেওয়া, একটা থিমের পুজো করতে গিয়ে আমি 4টে মিটিং করে ফেললাম, ঠিক আছে, কর্পোরেট লেভেলে। তারপরে হ্যাঁ, থিমের পুজোর সাথে কিন্তু বহু মানুষের রুজি রুটি জড়িয়ে রয়েছে, সেখানে প্রচুর ইনভেস্টাররাও রয়েছে। একটা পুজো মানে বলা যায় একটা মানি লন্ডারিং এর একটা, মানে টাকাটা যে ইকোনমিক্যালি রোল হয়, সেটার কিন্তু সার্বিক জায়গাটা হচ্ছে একটা দুর্গাপুজো। তো সুতরাং সেটাকে শুধুমাত্র আমরা আমাদের ভালো লাগা, নস্টালজিয়া, ভাবাবেগ এইসব দিয়ে বিচার করলে হবে না। একটা পুজো যদি দুম করে বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু 50টা লোকের রোজগার অ্যাট এ টাইম বন্ধ হয়ে যাবে। সেই জন্যই যা কিছুই হোক না কেন, পুজোটাকে নিয়ে আমরা ডিবেট করতে পারি, কিন্তু কখনোই এটা নিয়ে আমরা কোনোদিন কোনোভাবে চ্যালেঞ্জ নিয়ে এগোবো না যে এটা হবেই না, এটা করতেই হবে, এটা হবে। আমার কোথাও মনে হয় যেন না, যে বাড়িতে ওই যে বললাম একটু আগে ইমরানদার সাথে কথা হচ্ছিল, বলছিলাম যে বাড়িতে মাকে খেতে দেয় না, এদিকে 10-50 হাজার টাকা পুজোয় চাঁদা দিচ্ছে। তো প্রতি মাকে পুজো করে তো কোনো লাভ নেই, প্রতি মাতেই ঠাকুর আছে, প্রতি মাতেই আপনি প্রতিমা খুঁজে পাবেন। বাড়ির মাকে ভালো রাখুন, দেখবেন প্রতিমা এমনি খুশি হবে। তো সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে থিমও ভালো আমাদের কাছে, সাবেকিও ভালো। আমরা দুর্গাপুজো নিয়ে কোনো ডিবেটেই যাব না, কারণ দুর্গাপুজোটাই আমাদের কাছে একটা ভাবাবেগ, আমাদের একটা বাঙালিদের একটা বিশাল অন্ন বস্ত্র সংস্থানের জায়গা। তো যাই হোক, এটা তো গেল পুজোর জিনিস। ইমরানদাকে আবারও একটা, যে পুজোয় গান গাওয়ার পাও কোথাও ডাক, কারণ তুমি যে ভালো গান গাও এটা তো আর বলার অপেক্ষা রাখে না, সবাই জানে। প্রথমত বলো কলকাতা টিভিকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমি জানাই। প্রথমত বলো কলকাতা টিভিকে আমার পক্ষ থেকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই প্ল্যাটফর্মে এসে আমি আজকে বর্তমানে আমার কাছে অনেকেই কল করেছে, এসছে আমার কাছে, তো তার জন্য হ্যাটস অফ এই বলো কলকাতা টিভিকে আমি হ্যাটস অফ করি, যে একটা প্ল্যাটফর্ম আমাকে দেখিয়েছে বা আমাকে ওই প্ল্যাটফর্মে আমন্ত্রণ করেছিল আমাকে। তা আমি খুব গর্বিত এই জায়গাটায় যে আমি একটা মঞ্চ পেয়েছি, আর এই মঞ্চটা আমি পেয়েছি একমাত্র বলো কলকাতা টিভির জন্য। তো আমার পক্ষ থেকে বলো কলকাতা টিভির সকল সদস্যকে, পুরো পরিবারকে আমার অসংখ্য প্রণাম, আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই কারণে। তুমিও বলো কলকাতা টিভির একটা পরিবারের অন্যতম অংশ হয়ে গেছো এখন, সুতরাং তোমাকে সেই জন্য, তার জন্য কংগ্রাচুলেশনস তোমাকে, যে বলো কলকাতা টিভির সাথে আমাদের সাথে জুড়ে থাকার জন্য, পাশে থাকার জন্য। তো এই বছরটায় নয়, বলো কলকাতা টিভির জন্য তোমার কাছে লোকজন এসেছে। আমি বলছিলাম যে বন্ধু মহল জানে তুমি ভালো গান গাও, তোমার পরিবার পরিজন জানে তুমি ভালো গান গাও, তো পুজোয় সেই আবদারটা কতটা তুমি মেটাতে পারো আর কি? দেখুন, এই উত্তরটা যে কিভাবে দেব তাও আমি বলছি, মানে কিছুক্ষণ আগে আপনি যেটা বললেন, গানটা আমার প্যাশন, গানটা আমি মানে শুনতেও ভালোবাসি, গানটা আমি করতেও ভালোবাসি। তবে এবারে মানুষের মানসিকতা যেরকম থাকে যে ওই রোড সাইড সিঙ্গার, হ্যাঁ গান করে শুনেছি, তো একটু হয়তো আড্ডা হলো, আড্ডার সময় হয়তো কেউ হয়তো একজন বললো ভাই এই গানটা একটু শোনাবি, অনেকদিন গানটা শুনিনি, বন্ধু বান্ধবের যা আবদার হয়, তো অ্যাজ এ মানে একদম পুরো ক্যাজুয়াল হিসাবে যেটা হয়, পুরো ক্যাজুয়াল একদম
কর। এবার করতে করতে মাঝখানে তো আবার বাধা দিয়ে দিল, না এই গানটা ঠিক আছে ভাই, আমি একটা গান করছি। আবার নর্মালি বন্ধু বান্ধবের সঙ্গে বসলে যা হয়। আর রইলো হচ্ছে বাড়িতে যখন আমি একা থাকি, আমি সত্যি কথা বলছি যে মানে এই বড় কলকাতার টিভি থেকেই তো আমি একটা মঞ্চ পেয়েছি, কিন্তু তার আগে আমি যখনই বাড়িতে একা থেকেছি বা আমি কোথাও ট্রাভেল করেছি, আমি কোথাও যাচ্ছি, মানে আমি নিজের মনে মনে একা একাই গাইতে গাইতে যাই, একা একাই গাইতে গাইতে আসি, নিজেই গান শুনি। নিজের থেকে ভালো বন্ধু আর কে হতে পারে? আমি একদম নিজের মতনই, একদম সবসময় কানে হেডফোনটা নিয়ে নিলাম, নিয়ে নিজের মতো যেটা পছন্দ সেটা শুনছি। এখনকারও শুনছি, আগেও শুনছি, বাংলা শুনছি, হিন্দি শুনছি। মোটামুটি যখন কোনো কাজ নেই, কোনো কেউ ডিস্টার্ব করার নেই, একদম একটা রুমে একা গিয়ে লাইট বন্ধ করে যেরকম একদম কিছু স্মৃতি মনে পড়ে, কানে হেডফোন দিয়ে চুপচাপ একদম। কোন স্মৃতিগুলো বেশি হন্ট করে? স্মৃতি ছোটবেলার স্মৃতি তো আপনাকে কিছুক্ষণ আগেই বললাম। তারপরে আরো খুব মনে পড়ে যে 7-8 এর পরের প্রেমটা কবে হয়েছিল? 7-8 এর পরের প্রেমটা ওই মোটামুটি 2007-এ। হ্যাঁ 2007। তখন কত কত বড়? 7-8 এর পর মানে 11-12? হ্যাঁ হ্যাঁ, তখন ক্লাস 11, তখন 11 ক্লাস 11। আর সব থেকে যে বেশি স্মৃতি যেটা মনে পড়ে যে বিগত 2022 সালে, সরি 2023-এ বাবাকে হারিয়েছি। তো খুবই মনে পড়ে। তো এই যে পুজো স্মৃতির সাথে বাবাও জড়িত। না, পুজো স্মৃতি মানে পুজোর স্মৃতির সাথে বাবাও অনেকভাবে জড়িত। কারণ প্রথম পুজো দেখতে বেরিয়েছি বাবার সাথে। বাবার ওই হাত ধরে পুজো দেখানো, প্যান্ডেল দেখানো, ঠাকুর দেখানো, যে যারা এই পৃথিবীতে নিয়ে এসছে, যারা হাত ধরে দেখিয়েছে, যারা এত বড় করে তুলে দিয়েছে, বা যারা মানে খেটে খাবার মতো মানুষ করে দিয়েছে, তো তাদের সে আর অন্য কোনো স্মৃতি যেন জীবন হয়তো নেই আর। আর খুবই মনে পড়ে, খুবই মিস করি লোকটাকে, বাবা বলে কথা। আর আমার খুব পছন্দের একটা লোক, মানে আমার লাইফে যদি আমার কেউ হিরো হয়ে থাকে, তিনি ছিলেন আমার বাবা। আমি খুবই ভালোবাসতাম, খুবই ভালোবাসতাম, এখনো পর্যন্ত ভালোবাসি। ওই জন্য উপরওয়ালার কাছে সবসময় প্রার্থনা করি যে যেখানেই থাকুক যাতে খুব ভালো থাকুক, ওই লোকটাকে খুব ভালো রাখুক, কারণ ওই লোকটা কারোর কোনো ক্ষতি করেন। আর ওনাকে স্মরণ করেই আমার জীবনে চলা। আগামীকাল এটাই আমি করব, যেটা উনি চাইতেন, যেটা ভালোবাসতেন, সেই জিনিসটাই নিয়ে আমি করবো। কারণ আমার বাবাও হয়তো, তারও পরিবার ছিল যেরকম একান্নবর্তী পরিবার যা হয় আগেকার দিনে। ওনারা 6 ভাই 1 বোন, বা ওই দাদুর 2টো বিয়ে যা আগে হতো, ভীষণ চাপে থাকতো। বাবাও গান শুনতে খুব ভালোবাসতেন, আর নিজের মনে মনে গানও করতেন, খুব ভালোবাসতেন গান শুনতে। তো এই মোহাম্মদ রফি সাহেবের যদি এখন বর্তমানে আমি যদি আমার এত পছন্দ ওনার গানগুলো, বা শুধু রফি সাহেব কেন বলবো, কিশোর স্যার রয়েছে, মুকেশ জি রয়েছে, এখনকার সিঙ্গাররা রয়েছে, প্রত্যেকের গান ভালো, কারোর গান খারাপ আমি কোনোদিন বলবো না। তো রফি সাহেবকে বেশি ভালো লেগেছে, বেশিভাবে আমি চিনেছি আমার বাবার কাছ থেকে। কারণ একটা ওই আলমারি ছিল, আলমারির মধ্যে একটা ড্রয়ার ছিল, সব ক্যাসেট রাখা থাকতো রফি সাহেবের, যত সব রফি সাহেব, লতা মঙ্গেশকর জি, ওনার নিজস্ব কিছু রফি সাহেবের যে গানগুলো, পর পর ওই টেপ রেকর্ডার, যেটা মানে যেগুলো আগে হতো, ওই ক্যাসেট রিল আলা আটকে যেত, আবার ওটাকে বার করে আবার ঘোরানো, ঘুরিয়ে লাগানো। তো এইভাবে আমার হাতে খড়ি গান শোনা, রফি সাহেবের গান শোনা। নাহলে আমি সত্যি মনে করি এখনকার দিনে দাঁড়িয়ে, এখনকার জেনারেশন মোহাম্মদ রফি সাহেব, কিশোর কুমারকে হয়তো অতটা পাত্তা দেয় না। এটা আমার ধারণা, যদি কিছু ভুল বলে থাকে আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমার মনে হয় এটা বাস্তব। তো যাই হোক, আমিও কোনো ডিবেটে যাবো না এখানে। তো আমার খুব ভালো লাগে ওনাদের গান শুনতে, আমার খুব ভালো লাগে। এখনকার যারা গান গায় খুবই ভালো গায়, তবে একটু কম শুনি। আমি পুরোনো দিনের গানগুলো শুনতেই বেশি ভালোবাসি। এই যে পুরোনো দিনের গানের কথা বললে, এই পুজোর সময় যেরকম ক্যাপ কেনার মতো, আর একটু যখন আমরা বড়োর দিকে, এই 8, 9, 10, তখন কিন্তু আমরা পুজোর ক্যাসেট কিনতাম। পুজোর ক্যাসেট বেরোতো আলাদা করে, পুজো পারপাস, যেরকম পুজো পত্রিকা বেরোতো, পুজো সংখ্যা, সেরকম পুজোর ক্যাসেটও বেরোতো, পুজোর সিডিও বেরোতো। সেইগুলো এখন হারিয়ে গেছে, সেইগুলো এখন আর নেই। এই যে পুজোটাকে যে উৎসাহিত করবে, পুজোটাকে যে অনুপ্রাণিত করবে, একটা পুজো নিয়ে যে মানুষ 1 মাস ধরে মাতামাতি করবে, সেই ইনগ্রিডিয়েন্টস গুলো মনে হয় একটা একটা করে আমাদের জীবন থেকে তুলে নেওয়া হচ্ছে। তো তুমি এই পুজোর এত গান ভালোবাসো, নিজে মুখে এক্ষুনি নিজেই বললে যে প্রচুর সিডি ক্যাসেট কিনতে, পুজোর ক্যাসেট কেনার মধ্যে আলাদা একটা উদ্দীপনা ছিল কি? অবশ্যই একটা আলাদা উদ্দীপনা ছিল সেই সময়টা। মানে
পুজো হচ্ছে মানে আমরা যে শব্দগুলো এখন শুনি, যেটা কোনোদিন জানতাম না, ক্রাশ। পুজো হচ্ছে বাঙালির সব থেকে বড় একটা ক্রাশ। মানে পুজো আসছে মানে বিশাল মাতামাতি, মানে সারা বছর ধরে বাঙালি সবকিছু সহ্য করে যাবে, কিন্তু পুজোর সময় কিছু সহ্য করা যাবে না। পুজো মানে একটা আমি আলাদা একটা একটা খুব এক্ষুনি শুনলাম একটা মন খারাপ করা ঘটনা, যে কাকুর চলে যাওয়ার। সত্যি তো শূন্য স্থানটা কখনোই শূন্য থাকে না, কিন্তু সেটা আবার সবকিছু দিয়ে পূর্ণও হয় না। তো সুতরাং যার জায়গা তার জায়গায় থাকুক, সেই আমাদের জীবন জীবনের মতো চলুক। কোনোদিন এইরকম কিছু হয়েছে যে হয় জামা কিনবো নয় ক্যাসেট কিনবো, দুটোর মধ্যে একটা আমাকে বেছে নিতে হবে? সত্যি কথা বলতে ক্যাসেট তো কিনিনি, মিথ্যা বলে এখানে লাভ নেই। আচ্ছা, জামাই কিনেছিলাম তো। আচ্ছা, যা হয় ছোটবেলায় যেরকম হয়, না যেহেতু এতটা গান ভালোবাসতে সেই জন্য গান ভালো। তাহলে মানে কোনোদিন কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করতে হয়নি তো? মানে না, করতে হয়নি। মানে ইটস আ বেস্ট অফ লাক টু ইউ, যে তুমি জীবনে যখন যেটা চেয়েছো তখন সেটা পেয়েছো। প্রচুর মানুষকে কিন্তু এইখানেও একটা স্যাক্রিফাইস করে আর একটা জিনিস বাঁচিয়ে রাখতে হয়। তো ইমরান, এবারে তো আমরা একটু শেষের পর দিকে এসে পৌঁছেছি, আমরা আমাদের আড্ডাটাকে এবারে শেষ করব। কিন্তু তোমার কাছে আমার একটা দাবি রয়েছে, যে তুমি ক্লাস 7 থেকে প্রেম করছো, 3 নম্বর প্রেমিকা তোমার আজকে বউ। তো এরপর যখন আমার মতো একটা গার্লফ্রেন্ড তোমার পাশে বসে রয়েছে, তার জন্য তুমি কি গান গাইবে? তাকে দেখে তোমার মোহাম্মদ রফির কোন গানটা তোমার মাথায় আসছে? আপনাকে দেখে আমি হেমন্ত স্যারেরই একটা গান করছি, হিন্দি গানে। बेकरार करके हमें यूं न जाइए, आपको हमारी कसम लौट आइए। बेकरार करके हमें यूं न जाइए, आपको हमारी कसम लौट आइए। देखिए गुलाब की वो डालियां, बढ़ के चूम लेना आपके कदम। खोए खोए भंवरे भी है बाग में, कोई आपको चुरा न ले सनम। बहकी नजरों से खुद को बचाइए, आपको हमारी कसम लौट आइए। बेकरार करके हमें यूं न जाइए, आपको हमारी कसम लौट आइए। না না, থ্যাংক ইউ, দিস ইজ অনার ফর। আমি কোথাওই যাচ্ছি না, আমি একদম রয়েছি বলো কলকাতা টিভিতে আপনাদের অপেক্ষায়। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আর চলে আসুন আমার সাথে আড্ডায়। আমার জন্য সত্যি আমি খুব অনার যে এত ভালো একটা গান তুমি আমাকে উপহার দিলে। তো তোমার নিজের জন্য তোমার সব থেকে বেস্ট, তোমার নিজের ভালো লাগার একটা গান, যেটা দিয়ে আমি অনুষ্ঠান শেষ করব। ঠিক আছে, মোহাম্মদ রফি সাহেবের একটা গান তাহলে শোনাচ্ছি। कौन है जो सपनों में आया, कौन है जो दिल में समाया, लो झुक गया आसमां भी, इश्क मेरा रंग लाया। कौन है जो सपनों में आया, कौन है जो दिल में समाया, लो झुक गया आसमां भी, इश्क मेरा रंग लाया। ओ पिया ओ प्रिया, जिंदगी के हर एक मोड़ पे मैं गीत गाता चढ़ा जा रहा हूँ। बेखुदी का ये आलम न पूछो, मंजिलों से बढ़ा जा रहा हूँ, मंजिलों से बढ़ा जा रहा हूँ। कौन है जो सपनों में आया, कौन है जो दिल में समाया, लो झुक गया आसमां भी, इश्क मेरा रंग लाया। ओ पिया ओ प्रिया, অসাধারণ।
ইমরানের সাথে যোগাযোগ করতে গেলে ইমরানের নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। আপনাদের পুজো জলসা যে কোনো অনুষ্ঠানে ইমরানকে পেতে গেলে বড় কলকাতা টিভিতে তো থাকবেই স্ক্রিনে নাম্বার দেওয়া, এবং বড় কলকাতা টিভিতে আড্ডার জন্য আসতে হবে, সেখানেও নাম্বারগুলো স্ক্রিনে দিয়ে রাখছি। সময় খুবই স্বল্প, তাই সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে এবং চলে আসুন এক কাপ চায় মহাশ্বেতার সাথে আড্ডায়। আজকের মতো এখানেই আমরা আমাদের অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার। আজকে বড় কলকাতার তরফ থেকে আমরা ইমরানের হাতে তুলে দেব আমাদের একটা ছোট্ট স্মারক, প্লাস টোকেন অফ লাভ, যাতে ও আমাদের সাথে যুক্ত, সেটা ওকে এটা বারবার দেখলে মনে করিয়ে দেবে যে বড় কলকাতা সবসময় ওর সাথে আছে, ও বড় কলকাতার পাশে আছে সবসময়। একটা ছোট্ট স্মারক বড় কলকাতার তরফ থেকে আমি তুলে দিচ্ছি ওর হাতে।